পরিণীতা তার বাবা মায়ের সঙ্গে গ্রামে বাস করে। আর পরিণীতার পরিবার একান্তই মধ্যবিত্ত পরিবার। তাদের বাড়িতে শহুরে আধুনিক বৈদ্যুতিক জিনিসপত্র যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি কিছুই নেই। কিন্তু তবুও পরিণীতা খুবই হাসি খুশি তার বাবা মায়ের সঙ্গে জীবন কাটায়। এভাবেই দেখতে দেখতে সময় কাটে। আর একদিন প্রচন্ড গরমের মধ্যে এক শহুরে ছেলে তুহিন পারমিতাদের গ্রাম বিষ্ণুপুরে যায়। আর সেখানে গিয়ে পরিণীতা এবং তুহিনের আলাপ হয়। প্রথম দেখাতেই তুহিন পরিণীতাকে পছন্দ করে ফেলে। তাই তুহিন তার বাবা মায়ের সঙ্গে পরামর্শ করে পরিণীতাকে বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে যায়। আর পরিণীতা যখন প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে প্রবেশ করে তখন সে ভীষণই ঠান্ডা অনুভব করে। তুহিন, তোমাদের বাড়ির ভেতরটা এত ঠান্ডা কেন? এতক্ষণ আমরা বাইরে ছিলাম, আমাদের তো ভীষণই গরম লাগছিল, কিন্তু তোমাদের বাড়ির মধ্যে ঢুকতেই মনে হচ্ছে যেন একেবারে কনকনে ঠান্ডা। এত ঠান্ডা বাতাস কোথা থেকে আসছে? আরে পরিণীতা, আসলে আমাদের বাড়িতে এসি লাগানো আছে, সেই জন্যই ভিতরে এত ঠান্ডা। তুমি একটু ডান দিকে তাকিয়ে দেখো, দেওয়ালে বড় বড় দুটো এসি দেখতে পাবে। আর আমাদের ডাইনিং রুমটা অনেকটা বড়, তো সেই জন্যই আমাদের ডাইনিং রুমে দুটো এসি লাগানো আছে। পরিণীতা যখন তার শ্বশুরবাড়ির দেওয়ালে বড় বড় দুটো এসি দেখতে পায় তখনই সে খুবই খুশি হয়ে বলে, ওরে বাবা, তোমাদের বাড়িতে আবার এসিও আছে? তাহলে তো তোমরা অনেক বড় লোক। জানো, আমাদের গ্রামে কারোর বাড়িতে এসি নেই। আর আমাদের গ্রামে তো এসির প্রয়োজনই পড়ে না, কারণ আমাদের গ্রামে গাছপালা ভর্তি, তাই গরমে আমাদের খুব বেশি কষ্ট হয় না। পরিণীতার কথা শুনে তার শ্বশুরবাড়ির প্রত্যেকেই খুশি হলেও পরিণীতার বড় যা শম্পা বলে, বাবা, শ্বশুর বাড়িতে আসতে না আসতেই মিথ্যা কথা বলা শুরু করে দিলে। তোমাদের গ্রামে গাছপালা বেশি, সেই জন্য তোমাদের বাড়িতে এসি নেই, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। তুহিনের মুখে শুনলাম তোমার বাবা মা নাকি মধ্যবিত্ত, সেই জন্যই তো তোমার বাবা মায়ের এসি কেনার ক্ষমতা নেই। আর তাই তো চালাকি করে তুমি বড়লোক বাড়ির ছেলেকে পটিয়ে ফেলেছো। বড় বৌমা, এ আবার কেমন কথা? ছোট বৌমাকে এরকম ভাবে অপমান করতে তুমি পারো না। ছোট বৌমার বাপের বাড়িতে এসি নেই, তাতে আমাদের কিছু যায় আসে না। আর গ্রামে সত্যি সবার বাড়িতে এসি থাকে না। শহরের তুলনায় গ্রামে গরমের পরিমাণও অনেকটাই কম থাকে। ছোট বৌমা, তুমি দয়া করে তোমার বড় জায়ের কথাই কিছু মনে করো না। এই শুনে পরিণীতা খুবই খুশি হয়। আর কিছুক্ষণ পরিবারের সকলের সঙ্গে আলাপ পরিচয় করার পর তুহিন পরিণীতাকে নিজের ঘরে নিয়ে যাবে বলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। আর তুহিনের ঘর ছিল দোতলাতে। একতলাতে তুহিনের বড় দাদা এবং বৌদি থাকে। আর পরিণীতা যখন সিঁড়ি বেয়ে তুহিনের সঙ্গে উপরের দিকে উঠে যায় তখন সে তার শ্বশুরবাড়ির সিঁড়িতেও এসি দেখতে পায়। 4টে, 5টা, 6টা। ওরে বাবা, নিচে থেকে দোতলা পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে 6টা এসি দেখতে পেলাম। আমার শ্বশুর বাড়িতে এতগুলো এসি আছে বলে এখন গরমকাল নাকি শীতকাল চলছে বোঝাই যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমি কাশ্মীরে চলে এসেছি। এই ভেবে পারমিতা যখন তুহিনের ঘরে প্রবেশ করে তখন সে সেখানেও একটা বড় এসি দেখতে পায়। এমনকি কিছুক্ষণ পর পরিণীতা যখন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায় তখন সে বাথরুমের মধ্যেও এসি দেখতে পায়। আর বাথরুমের মধ্যে এসি দেখে পরিণীতা ভীষণই অবাক হয়। তুহিন, তোমাদের বাড়িতে যেদিকে তাকাচ্ছি সেদিকেই আমি শুধু এসি দেখতে পাচ্ছি। আমার শ্বশুর বাড়িটা পুরোপুরি এসিতে ভর্তি। আমার বাবা মা, আমাদের গ্রামের লোকেরা যদি জানতে পারে আমার শ্বশুর বাড়িতে এতগুলো এসি আছে তাহলে সবাই খুব অবাক হবে, জানো। হ্যাঁ পরিণীতা, আসলে আমাদের বাড়ির আমরা কেউই গরম সহ্য করতে পারি না, তাই আমাদের বাড়ির সব জায়গাতেই এসি লাগানো আছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো। এই শুনে পরিণীতা শুয়ে পড়ে। কিন্তু মধ্যরাতে পরিণীতার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। আর যেহেতু তার এসিতে ঘুমানোর অভ্যাস নেই তাই প্রথমবারের মতো এসির ঠান্ডা হাওয়াতে ঘুমাতে তার খুবই সমস্যা হয়। আর সে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে শুরু করে। আরে পরিণীতা, এরকম ভাবে কাঁপছো কেন? তোমার ঠান্ডা লাগছে, তুমি আমাকে একবার বলবে তো? আমি এখন এসি বন্ধ করে দিচ্ছি। এ কি, তোমার তো গায়ে জ্বর, তোমার গা ভীষণ গরম, হঠাৎ করে জ্বর এলো কিভাবে তোমার? আসলে আমি কখনো এসি ঘরে থাকিনি তো, তাই আমার ভীষণ ঠান্ডা লাগছে। তোমাদের বাড়িতে চারিদিকেই তো এসি ভর্তি, পুরো ঘরটাই একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে আছে। এই ঠান্ডার চোটে আমার জ্বর চলে এসেছে। আমার ভীষণ ঠান্ডা লাগছে। তুহিন, তোমার ঘরে কম্বল থাকলে আমাকে দাও। ইস, তুমি আমাকে একবার বলবে তো যে এসির মধ্যে অসুবিধা হচ্ছে তোমার? তাহলে তো আমি আগে এসিটা বন্ধ করে দিতাম। যাক, আমি এসি বন্ধ করে দিয়েছি। তুমি গায়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ো। কালকে তোমার জ্বর না কমলে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমারই আগে তোমাকে জিজ্ঞাসা করা দরকার ছিল যে এসি ঘরে তুমি কমফোর্টেবল কিনা। এই বলে তুহিন একটা মোটা কম্বল পরিণীতার গায়ের উপর চাপিয়ে দেয়। আর যেহেতু পরিণীতার গায়ে ভীষণ জ্বর থাকে তাই সে গায়ে কম্বল চাপা দিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে।
আর পরের দিন সকালবেলাতেও পরিণীতার গায়ে জ্বর থাকে, কিন্তু তবুও সে শারীরিক অসুস্থতা উপেক্ষা করে সকাল সকাল স্নান করে রান্নাঘরে চলে যায়। আর রান্নাঘরে ঢুকেও পরিণীতা সেখানে বড় বড় দুটো এসি দেখতে পায়। ওরে বাবা, এরা তো রান্নাঘরের মধ্যেও বড় বড় দুটো এসি লাগিয়ে রেখেছে। আমার তো গায়ে এমনিতেই জ্বর আছে, আমি যদি এখন এই এসির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তাহলে আমার শরীর আরো খারাপ করবে। ভীষণ ঠান্ডা লাগছে, আমি বরং এসিটা বন্ধ করেই রান্না করব। এই বলে পরিণীতা রান্নাঘরে রাখা এসির রিমোট নিয়ে এসি বন্ধ করার চেষ্টা করলেও সে কিছুতেই এসি বন্ধ করতে পারে না, বরং সে এসি বন্ধ করতে গিয়ে এসির টেম্পারেচার আরো অনেক বেশি কমিয়ে দেয়, যার ফলে রান্নাঘর আরো বেশি ঠান্ডা হয়ে ওঠে। এ কি, রান্নাঘর তো আরো বেশি ঠান্ডা হয়ে গেল, এই এসির মধ্যে থেকে আরো বেশি বেশি ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। কালকে তো দেখলাম তুহিন এই সুইচটা টিপে এসি বন্ধ করেছিল, কিন্তু এখন এসি বন্ধ হচ্ছে না কেন? এই বলে পরিণীতা বারে বারে এসি বন্ধ করার চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই সেখানে শম্পা চলে আসে। আরে আরে, কি করছো কি তুমি? এসির রিমোট গুলো ভেঙে ফেলবে নাকি? গরিব বাড়ি থেকে তুমি এসেছো, তোমার বড়লোক শ্বশুর বাড়ির কোনো জিনিসই তুমি ঠিক মতো ব্যবহার করতে পারবে না, তাই কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে তুমি কাউকে জিজ্ঞাসা করে নেবে। কি করতে চাইছিলে তুমি রিমোট নিয়ে? আসলে দিদি, আমার না ভীষণ ঠান্ডা লাগছে। কালকে রাতে এসি ঘরে ঘুমিয়ে আমার ভীষণ জ্বর এসেছিল, আর এখন আমার গাটা গরম হয়ে আছে বলে খুব ঠান্ডা লাগছে। তাই তুমি এসি দুটো বন্ধ করে দাও, তা না হলে আমি রান্না করতেই পারবো না। ইস, গরিবদেরকে নিয়ে এই সমস্যা। তুমি জীবনে এসি চোখেও দেখোনি, আর সেই জায়গায় তুমি এসিতে ভরা শ্বশুর বাড়ি পাচ্ছ, তাতেও তোমার এত অসুবিধা? তাহলে কোনো গরিব বাড়ির ছেলেকে বিয়ে করলেই তো পারতে, যে বাড়িতে কোনো এসি নেই। আমাদের বাড়ির চারিদিকে এসি ভর্তি, তুমি তাহলে আমাদের বাড়িতে থাকবে কিভাবে বলো তো? আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে দিদি। আসলে আমার জ্বর এসেছে বলেই তো সমস্যা হচ্ছে। তুমি দয়া করে এসি দুটো বন্ধ করে দাও। না, এসি বন্ধ হবে না। আমার রান্নাঘরে ভীষণ গরম লাগে, আর যেহেতু আমার গরম বেশি, সেই জন্য আমি রান্নাঘরে একটা ছাড়া দুটো এসি লাগিয়েছি। আমি এসি ছাড়া এক সেকেন্ডও থাকতে পারি না। আর এখন আমি আমার বরের জন্য ব্রেকফাস্টে কর্ন স্যুপ আর গ্রিল চিকেন স্যান্ডউইচ বানাবো, সেই সাথে লাঞ্চে ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করব। আশা করি তুমি এই খাবারগুলো রান্না করতে পারবে না, তাই আমাকে এখন এই রান্নাঘরে থাকতে হবে আর রান্নাও করতে হবে। তাই এসি আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। বড় জায়ের কথা শুনে পরিণীতার কিছু করার থাকে না, কারণ পরিণীতা সত্যি একেবারে ঘরোয়া বাঙালি খাবার ছাড়া অন্য কোন রকম মডার্ন খাবার রান্না করতে পারে না। তাই সে বাধ্য হয়ে সেই রান্নাঘরে দাঁড়িয়েই তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য পায়েস রান্না করতে শুরু করে। কিন্তু রান্নাঘরে দুটো এসি চালানো থাকায় তার ভীষণই ঠান্ডা লাগে। আর এভাবেই পায়েস রান্না করা হয়ে গেলে সে আবার তার পরিবারের জন্য লুচি, আলুর দম এবং মাংস কষাও রান্না করে। এভাবেই দেখতে দেখতে পরিণীতার যখন রান্না বান্না হয়ে যায়, তখন সে সবাইকে খাবার পরিবেশন করে। বাহ, নতুন বৌমা আজকে আমাদের সবার জন্য অনেক কিছু রান্না করেছে। অনেক দিন বাদে আজকে আমরা সবাই মিলে লুচি, আলুর দম আর মাংস কষা খাবো। আমার তো লুচি, আলুর দম খেতে দারুণ লাগে। ছোট বৌমা, তুমিও আমাদের সঙ্গে বসে পড়ো, আমরা আজকে সবাই একসঙ্গে খাবো। এই শুনে পরিণীতাও তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে খাবার খেতে বসে পড়ে। কিন্তু ডাইনিং রুমের দেওয়ালে বড় বড় দুটো এসি বসানো থাকায় সেই ঘরটাও অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে। তাই পরিণীতা ঠান্ডার চোটে কেঁপে ওঠে, কিন্তু সে ভয়ে মুখ ফুটে কিছু বলতেই পারে না। এ কি ছোট বৌমা, তোমার তো মনে হচ্ছে ঠান্ডা লাগছে, তুমি কিছু বলছো না কেন? তুহিন, তাড়াতাড়ি এসি দুটো বন্ধ করে দে বাবা। হ্যাঁ মা, এখনই বন্ধ করছি। আসলে পরিণীতার এসিতে থাকার অভ্যাস নেই তো, সেই জন্য কালকে রাতে খুব জ্বর এসেছিল। মনে হচ্ছে এখনো জ্বর আছে, সেই জন্যই ওরা এত ঠান্ডা লাগছে। পরিণীতা, তুমি খাওয়া দাওয়া করে নাও, আমি তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। এই বলে তুহিন যেই এসি বন্ধ করতে যাবে, এমন সময় শম্পা বলে, আরে আমরা এখানে 6-7 জন আছি, আর শুধুমাত্র একজনেরই ঠান্ডা লাগছে, বাকিদের তো ঠান্ডা লাগছে না। তাহলে একজনের জন্য তোমরা এসি বন্ধ করবে কেন? এসি বন্ধ করে দিলে গরমের মধ্যে আমরা কিভাবে খাবার খাবো? দেখো পরিণীতা, তুমি এসিতে ভরা শ্বশুর বাড়িতে বিয়ে করে এসেছো, তাই তোমাকে কিন্তু অ্যাডজাস্ট করতেই হবে। আমরা তোমার জন্য অ্যাডজাস্ট করতে পারবো না, তোমাকে তো আস্তে আস্তে এসিতে থাকার অভ্যাস করতে হবে। বড় বৌমা, তুমি কিন্তু বারে বারে ছোট বৌমাকে অপমান করার চেষ্টা করছো। এখানে আমরা যারা যারা আছি, আমাদের কারোরই খুব বেশি গরম লাগছে না, আর এসি বন্ধ করে খাবার খেতে আমাদের কারোর কোনো সমস্যা হবে না। তোমার যদি সমস্যা হয়, তুমি তোমার পার্সোনাল রুমে খাবার নিয়ে চলে যাও। তোমার রুমে দুটো এসি লাগানো আছে, তাই তুমি দুটো এসি চালিয়ে খাবার খেতে পারবে।
শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে শম্পার ভীষণই রাগ হয়। তাই সে রাগের চোটে খাবার নিয়ে নিজের ঘরে চলে যায়। আর সে নিজের ঘরে দুটো এসি চালিয়ে খাটের উপর খাবার খেতে বসে পড়ে। ভিখারি বাড়ির মেয়েটাকে নিয়ে সবাই আদিক্ষেতা শুরু করেছে। জানি না ওই ভিখারি বাড়ির মেয়েটার মধ্যে কি এমন আছে যে সবাই ওকে নিয়ে মাতামাতি করছে। আজ পর্যন্ত এই বাড়ির লোকেরা কেউ আমাকে বাজে কথা বলেনি, কিন্তু শুধুমাত্র এই মেয়েটার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। আমারও সময় আসবে, আমি ওকে ঠিক বুঝিয়ে দেব। এভাবে কয়েক ঘন্টা কাটে। আর সন্ধ্যাবেলা তুহিন পরিণীতাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে ডাক্তার জানায় পরিণীতার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই তাকে কিছুদিন এসি ছাড়া থাকতে হবে। তাই 2-4 দিন পারমিতার ঘরের এসি বন্ধ করে রাখা হয়, যাতে তার কোনো কষ্ট না হয়। এমনকি তাকে বাড়ির কোনো কাজকর্ম কিংবা রান্নাবান্নাও করতে দেওয়া হয় না। আর যা দেখে শম্পা আরো বেশি হিংসায় জ্বলে ওঠে। এভাবেই 2-4 দিনের মধ্যে পারমিতা কিছুটা সুস্থ হয়ে ওঠে। আর একদিন শম্পা ইচ্ছাকৃতভাবে পারমিতাকে নিয়ে শপিং করতে যাবে বলে ঠিক করে। আর পারমিতা যখন রেডি হয়ে গাড়িতে ওঠে তখন শম্পা ইচ্ছা করে গাড়ির এসি চালিয়ে দেয়। উফ, আজকাল ভীষণ গরম পড়েছে। ড্রাইভার, তুমি এসির টেম্পারেচার একদম কমিয়ে দাও, কারণ আমার ভীষণ গরম লাগছে, আমি খুব ঘেমে যাচ্ছি। শম্পার কথা শুনে ড্রাইভার এসি টেম্পারেচার অনেক বেশি কমিয়ে দিলে পরিণীতার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে, কিন্তু তবুও শম্পা কিছুতেই গাড়ির এসি বন্ধ করতে চায় না। এভাবে সেদিন পরিণীতাকে বিরক্ত করে শম্পা মনে মনে খুবই আনন্দ লাভ করে, কিন্তু বাড়ি এসে পরিণীতা সেই ব্যাপারে কাউকে কিছু জানায় না। এভাবে আরো 2-1 দিন কাটে। আর একদিন যখন শম্পা দুপুরবেলা নিজের ঘরে ঘুমিয়ে থাকে তখনই হঠাৎ করে তার ঘরের দুটো এসি একসঙ্গে বাস্ট করে। আর সেই এসি থেকে আগুন বেরিয়ে এসে শম্পার ঘরে আগুন লেগে যায়। এমন সময় ভয়ের চোটে শম্পা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমার ঘরে আগুন লেগেছে, আমাকে বাঁচাও। এভাবেই চিৎকার করতে করতে শম্পা হঠাৎই ভয়ের চোটে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। আর এমন অবস্থাতে বাড়ির ছেলেরা সেখানে থাকে না, তাই শম্পা এবং পরিণীতার শাশুড়ি মা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু তখনই পরিণীতা তার বড় জায়ের প্রাণ রক্ষা করার জন্য এগিয়ে আসে। সে নিজের গায়ে কম্বল জড়িয়ে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আর শম্পার গায়ে কম্বল চাপা দিয়ে তাকে কোনো রকমে বাইরে উদ্ধার করে নিয়ে আসে। আর ইতিমধ্যে পাড়া প্রতিবেশী সেখানে এসে শম্পার ঘরের আগুন নিভিয়ে দেয়। কিন্তু শম্পাকে রক্ষা করতে গিয়ে পরিণীতার 2 হাত অনেকটাই পুড়ে যায়। তাই সবাই মিলে পরিণীতাকে হসপিটালে নিয়ে যায়। আর এরকম ঘটনার ফলে শম্পা নিজের ভুলের জন্য ভীষণই লজ্জিত হয়ে পড়ে। তোমাকে আমি অনেক অপমান করেছি, কিন্তু তবুও তুমি আমার জীবন বাঁচালে। আজকে আমার জন্য তোমার ক্ষতি হলো। আমি তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, কিন্তু তবুও তুমি আজকে আমার প্রাণ বাঁচালে। আসলে আমি একভাবে 4 মাস ধরে এসি চালিয়েছি বলে সবাই বলছে এসি উত্তপ্ত হয়ে বাস্ট করেছে, কিন্তু আমি বুঝতে পারছি এটা আমার পাপের শাস্তি। উপরওয়ালা আমাকে শাস্তি দিয়েছে। এভাবে শম্পা পরিণীতার কাছে ক্ষমা চেয়ে নেয় আর পরিণীতাও তাকে ক্ষমা করে দেয়। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে পরিণীতা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়। তবে এখন পরিণীতার সঙ্গে শম্পা কখনোই খারাপ ব্যবহার করে না, বরং শম্পা নিজের ছোট বোনের মতো পরিণীতাকে ভালোবাসা দেয়। আর যা দেখে বাড়ির সকলে খুবই খুশি হয়। গার্গী কালো জামা পরতে খুব ভালোবাসে। তার আলমারি খুললে কালো জামা ছাড়া আর অন্য কোনো রঙের জামা দেখতেই পাওয়া যায় না। তার বাড়ির লোক অনেক বুঝিয়েও কিছুতেই তাকে অন্য রঙের জামা কেনাতে পারে না। এমনকি গার্গী ঠিক করে তার বিয়েতেও সে কালো রঙেরই লেহেঙ্গা পরবে। যথারীতি তার এই আবদারে তার বাবা মা কেউ রাজি হয় না, কিন্তু বাকি কারোর কথা না শুনে গার্গী তার বিয়েতে কালো রঙের লেহেঙ্গায় পরে। বিয়ে করতে আসা তার হবু স্বামী অম্লান এবং গার্গীর শ্বশুরবাড়ির লোকজন সবাই গার্গীর জামা কাপড় নিয়ে নানান রকমের কানাঘুষো করতে থাকে। তুমি এটা কেমন জামা পরেছো বৌমা? বিয়েতে কেউ কালো রঙের লেহেঙ্গা পরে? সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি আমার বাড়ির লোকজনদের কাছে তোমার নামে কত প্রশংসা করেছিলাম, ওরা সবাই খুব মুগ্ধ হয়েছিল, কিন্তু এখন তো সবাই তোমার উপর হাসছে। কালো জামা পরেছি তাতে কি হয়েছে? কালোর মতো রং কি আর কিছু আছে? আপনারা বরং ফ্যাকাশে রঙের জামা পরে এসেছেন। আমার বিয়েতে তো আমি ফ্যাকাশে রঙের জামা পরতে পারি না। এসব তুমি কি বলছো গার্গী? আমরা পরে এসেছি ফ্যাকাশে রঙের জামা, আর তোমার কালোটা রঙিন। সারাদিন উপোস করে থেকে কি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? রঙিন নয় তো কি, সারা পৃথিবীতে মাত্র 3টেই রং আছে, লাল, হলুদ আর নীল। এই 3টে রংকে একে অপরের সঙ্গে মিশিয়ে বাকি নানা রকমের রং তৈরি করা যায়।
কিন্তু এই তিনটে রঙকে একসাথে মিশিয়ে দিলেই কালো রং তৈরি হয়। কালো রং কতটা রঙিন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার মতো করে ভাবতে পারিনি। সত্যিই তো কত রং একসাথে মিলে কালো রং তৈরি হয়, সেই হিসেবে দেখতে গেলে তো কালো সবচেয়ে রঙিন। না না, তুমি একদম ঠিক বলেছো। আমলানের মা চিত্রদেবী আর তাদের বাকি আত্মীয় স্বজনরা সবাই গার্গীর দিকে হা করে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই অম্লান এবং গার্গীর শুভ বিবাহ সম্পন্ন হয়। দেখতে দেখতে গার্গীর শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয়ে আসে। গার্গীর মা অনুপমা দেবী গার্গীর সমস্ত ব্যাগপত্র গাড়িতে তুলে দিতে গেলে তার হাত থেকে একটি ট্রলি পড়ে যায়। পড়ে যেতেই তার ভেতরে থাকা গার্গীর সমস্ত কালো জামা বাইরে বেরিয়ে আসে। অত কালো জামা একসঙ্গে দেখে সবার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। এই এত কালো জামা সব তোমার? এতগুলো? তোমার সত্যি আর কোনো রং ভালো লাগে না নাকি কালো জামা সস্তায় পাও তুমি? ভাগ্যিস ট্রলিটা পরে খুলে গেল, না হলে তুমি আমাদের বাড়িতে ব্যাগ ভর্তি করে যে অন্ধকার নিয়ে যাচ্ছ সেটা তো জানতেই পারতাম না। আপনাদের কালো রং এত অপছন্দ কেন? কালো জামা পরলে একটা মানুষকে কতটা ভালো লাগে সেটা আপনারা বুঝবেন না। আর এসব অন্ধকার টন্ধকার বলে আমার জামাগুলোকে অপমান করবেন না প্লিজ। আমরা যে তোমাকে এত রং বেরঙের শাড়ি জামা কাপড় দিয়েছি সেগুলো তুমি কোনোদিনও পরবে না, তাই তো? এভাবে সবার সামনে জিজ্ঞাসা করছি বলে তুমি কিছু মনে করো না আবার। পরবো না কেন? নিশ্চয়ই পরবো, তবে এগুলো কালো করে নেওয়ার পর। আমি তো বাড়িতেও এরকম অনেক করেছি। কেউ আমাকে যখনই কোনো জামা দিত আর সেগুলো যদি আমার পছন্দ না হতো তখন আমি ওগুলোকে কালো রং করে নিতাম। মানুষ অপছন্দ হলে তাদেরকে আবার কালো রঙে চুবিয়ে দাও না তো? না মানে আমার গায়ের এই সুন্দর রংটা আমার খুব পছন্দ, তো তাই বলছিলাম আর কি। অম্লানের কথা শুনে সবাই হাসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই গার্গী তার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। প্রথম দিনটা তার কোনো রকম ভালোভাবে কাটলেও পরের দিন থেকেই তার কালো জামা পরা নিয়ে তার শাশুড়ি মা খিটখিট করতে থাকে। গার্গী সকাল সকাল কালো রঙের জামা পরে বাইরে বেরোলেই চিত্রদেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। সাত সকালবেলা চিৎকার চেঁচামেচি শুনে গার্গীও রেগে যায়। তারপর আবার কি, শাশুড়ি বৌমার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাও আবার বিয়ের পরের দিনেই। এখন এই কালো জামাটা খুলে আমাদের বাড়ি থেকে তোমাকে যে লাল রঙের শাড়িটা দিয়েছে সেটা পরে এসো। এক্ষুনি তোমার মুখ দেখতে পাড়া প্রতিবেশীরা আসবে। আমি চাই না ওরা তোমার এই কালো জামা পরা নিয়ে কোনো কথা বলুক। ওরা আমার মুখ দেখতে আসবে তো, জামা দেখতে আসবে না তো? তাহলে আমি কি রঙের জামা কাপড় পরবো সেটা নিয়ে ওনাদের তো এত চিন্তা হওয়ার কোনো কথা না। আরে বাবা, একটা ভদ্রতা সভ্যতা বলে তো কোনো জিনিস আছে? তুমি কালো লেহেঙ্গা পরে বিয়ে করলে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি তোমাকে কিছুতেই কালো জামা পরতে দেব না। হয় তুমি ওই লাল শাড়িটা পরবে আর না হয় আমি তোমার কালো জামা সব নষ্ট করে দেব। কালো রংটা আমার একদম পছন্দ না। তাহলে আমিও আপনাকে একটা কথা বলে রাখছি, আপনি শুনে রাখুন। হয় আপনি তাড়াতাড়ি বুড়ি হয়ে নিজের সমস্ত চুল পাকিয়ে ফেলুন, তা না হলে আমি কাঁচি দিয়ে আপনার সব চুল কেটে দেব। তোমার এত বড় সাহস, তুমি আমার চুল কেটে দেবে? বিয়ে করে আমার বাড়িতে এসেছো, একদিনে হয়নি আর তুমি এসব বলছো? আরে বাবা, আপনি তো এক্ষুনি বললেন আপনার কালো রং একদমই পছন্দ হয় না, তাহলে শুধু শুধু নিজের মাথায় এক গাদা কালো রং রেখে কি করবেন? হয় পাকিয়ে ফেলুন আর না হলে আমাকে দিন, আমি কেটে দিচ্ছি। গার্গীর কথা শুনে চিত্রাদেবী কি বলবে বুঝে পায় না। অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি শুনে অম্লান ঘরের বাইরে বেরিয়ে আসে। শুনেছিলাম বিয়ের পরে ছেলেদের ঘুম নাকি এইভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু বিয়ের পরের দিনে যে তার প্রমাণ পাবো এটা সত্যিই বুঝতে পারিনি। কি শুরু করেছো বলো তো তোমরা? আরে বাবা, অন্তত কয়েকটা দিন তো শান্তিতে থাকতে দাও। তোর বউ আমার চুল কেটে ড্যাড়া করে দেবে বলছে, আর আমি সেই কথার উত্তর দিতে পারবো না? তোরা তো সব আজকালকার ছেলে মেয়ে, তোদের তো আবার কিছু বলাই যায় না। তুমি মাকে কেন এমন কথা বলেছো? গুরুজনদের সাথে এইভাবে কেউ ব্যবহার করে? তুমি না এই বাড়ির নতুন বউ? আমি তো সেটাই বলছি, আমি এই বাড়ির নতুন বউ, তোমার মায়ের অফিসের নতুন এমপ্লয়ি নই যে উনি আমাকে যা বলবেন আমাকে সেই মুহূর্তে সেটাই করতে হবে। এই বাড়িটা তো আজ থেকে আমারও। এই বাড়িতে আমি নিজের ইচ্ছে মতো জামা কাপড় পরতে পারবো না? উনি আমাকে বললেন আমি কালো জামা পরলে নাকি উনি আমার সব কালো জামা নষ্ট করে দেবেন? এগুলোতে কোনো দোষ নেই। অম্লানও বুঝে পায় না সে কার কথার পক্ষ নিয়ে কথা বলবে। সমস্ত ঘটনা চুপচাপ শুনে সে আবার নিজের ঘরে ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পর গার্গীকে দেখতে তাদের পাড়া প্রতিবেশীরা সেখানে আসে। তাকে কালো জামা পরে থাকতে দেখে তারা সবাই মুখ চোখ কেমন যেন করে। এই হেমা, রেখা, অম্লানের মাকে গিয়ে বলতো যেন একটু ঘরের লাইটটা জ্বালিয়ে দেয়। আমি তো অম্লানের বউকে দেখতেই পাচ্ছি না বাবা, চোখের সামনে একটা মূর্তিমান অন্ধকার দেখতে পাচ্ছি।
অনেকবার বলেছি আমি দিদি যে কালো জামা পরো না, কিন্তু এই মেয়ে আমার কথা শোনেনি। আপনারাই বলুন না, দেখুন যদি আপনাদের কথা শোনে। শোনেনি মানেটা কি? তুমি তো ওর শাশুড়ি, তুমি যা বলবে সেটা শুনতেও বাধ্য। একদম এসব আবদারে প্রশ্রয় দেবে না। এই মেয়ে, যাও এক্ষুনি একটা রঙিন জামা পরে এসো, না হলে আমরা কেউ তোমার মুখ দেখবো না, আর কোনো উপহারও দেব না। মুখ তো দেখেই নিয়েছেন, আর এখান থেকে না খেয়েও আপনারা যাবেন না। সুতরাং আমার কালো জামাটাকে গিফট না দেওয়ার অজুহাত বানিয়ে ফ্রিতে কাজ সারার একদম চেষ্টা করবেন না। মুখ দেখা হয়ে গেছে, এবার গিফট দিয়ে চুপচাপ কেটে পড়ুন। গার্গীর কথা শুনে কেউ কেউ খুব রাগ করলেও কেউ কেউ খুব মজা পায়। তারা কেউই গার্গীকে রঙিন জামা কাপড় পরাতে পারে না। কালো জামা পরেই গার্গী মুখ দেখার অনুষ্ঠান সম্পন্ন করে। প্রথম প্রথম তারা সবাই গার্গীর উপর রাগ করলেও তারা প্রত্যেকেই বুঝতে পারে গার্গী কালো জামা পরলেও তার মনটা কালো নয়। গার্গী কয়েক মুহূর্তের মধ্যে যেভাবে সবাইকে আপন করে নিয়েছিল সেটা দেখেই সবার মন ভরে যায়। এভাবে আরো কয়েকদিন কাটে। হঠাৎই গার্গীর শ্বশুর বাড়িতে অম্লানের মাস্তুতো বোন সৃজা আসে। তুই হঠাৎ এমন অসময় কিছু না জানিয়ে আমাদের বাড়িতে এলি যে? কোনো সমস্যা হয়নি তো? না মানে তুই আসার আগে থেকে তো তোর পছন্দ মতো খাবার বানিয়ে রাখতে বলিস, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আরে না না, আমার এখন এসব খাওয়ার সময় নেই। বিকালে আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে, আমাদের একজন শিক্ষকের বিয়ে, আমাদের গোটা ডিপার্টমেন্টকে নিমন্ত্রণ করেছে। তাহলে তুই এখানে সাজতে এসেছিস? কলেজ থেকে তো তোর বাড়িটা তো বেশি কাছে ছিল, তাহলে সেখানে না গিয়ে আমাদের বাড়িতে এলি যে? কি দরকার সেটা তো খুলে বল অন্তত। বাবা, তোদের বাড়িতে এসেছি বলে কতবার জিজ্ঞাসা করলি দাদা? দেখেছো মাসি, তোমার ছেলের বিয়ে হতেই কেমন আমাদের ভুলে গেছে। যাই হোক, এখন এসব বাদ দে। আমি এখানে এসেছি বৌদির কাছ থেকে একটা নতুন শাড়ি নিতে। বৌদির তো সবে সবে বিয়ে হয়েছে, নিশ্চয়ই অনেক রং বেরঙের জামা কাপড় থাকবে। আমি একটা শাড়ি চাইলে আমাকে দেবে? হ্যাঁ হ্যাঁ, যা না, তুই আর রং বেরঙের শাড়ি খোঁজার লোক পাসনি। এত রং বেরঙের জামা তোকে দেখাবে যে তোর চোখ আবার ধা দিয়ে না যায়। পৃথিবীতে এত লোক থাকতে উনি এসেছে ওনার বৌদির কাছে রঙিন জামা নিতে। যত সব। সৃজা গার্গীর ঘরে গিয়ে বলে তার একটা নতুন শাড়ি চাই। আলমারি খুলে তোমার যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নাও। আমার অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, অনেক জামাও আছে, আশা করছি তোমার পছন্দ হবে। এই আলমারিতে যে কটা শাড়ি জামা আছে সব কটা আমার ফেভারিট। আলমারি খুলতেই সৃজা একেবারে আকাশ থেকে পড়ে। এটা কি? আমার চোখে তো অন্ধকার ছাড়া আর কিছুই পড়ছে না। আলমারির ভেতরে লাইটটা একটু জ্বালাও তো, আমি তো সবই কালো কালো দেখছি। বাবারে বাবা, এখানে আবার কালো লেহেঙ্গাও আছে। লাইটটা জ্বালাও তো, আমি কিছু বুঝতে পারছি না বৌদি। তুমি কালো কালো দেখছো না, আমার কাছে যা জামা আছে সবই ওই কালো রঙেরই। তুমি এখান থেকে একটা নিতে পারো, তোমাকে খুব মানাবে। তুমি এত ফর্সা, কালো রঙের জামা পরলে তোমাকে কিন্তু আরো ফর্সা লাগবে। দেখ, আমি বিয়ে বাড়ি যাবো বলেছি, কোনো শোক সভা মানাতে নয় যে আমি কালো জামা পরে যাব। আমি বেকার অত দূর থেকে ছুটতে ছুটতে তোমার কাছে এলাম একটা ভালো জামা কিংবা শাড়ি নেব বলে। দূর দূর, এবার আমি কোথায় পাবো রঙিন জামা কাপড়? এই বলে মন খারাপ করে সৃজা সেখান থেকে চলে যায়। এইভাবে আরো কয়েকদিন কাটে। এরই মধ্যে অম্লানের অফিস থেকে তাকে বেশ কয়েকদিনের জন্য অন্য শহরে পাঠানোর বন্দোবস্ত করা হয়। বাড়িতে বয়স্ক মা এবং স্ত্রীকে একা রেখে অম্লান কিছুতেই একা যেতে না চাইলেও তাকে যেতেই হয়। সে প্রত্যেকদিন বাইরে থেকে ফোন করে করে তার বাড়ির খোঁজ খবর নিতে থাকে। আমাদের পাড়ায় কিন্তু চোরের উৎপাত অনেক বেড়েছে, সেটা তো নিশ্চয়ই তোমরা জানো। এতদিন আমি ছিলাম তাও একটা ভরসা ছিল, কিন্তু এখন তোমরা দুজনে মিলে কিন্তু সাবধানে থাকবে। যখন তখন কারোর জন্য দরজা খুলবে না। আর সোনা গহনাগুলো ব্যাংকে রেখে এসেছো তো? হ্যাঁ গো বাবা, বাড়িতে আর একটা ছোট্ট কানের দুলও নেই। দামি জিনিস বলতে শুধু আলমারি ভর্তি আমার জামাগুলোই আছে। ওগুলোকে যদি ব্যাংকে রেখে আসতে পারতাম তাহলে খুব সুবিধা হতো। কি জানি কোন চোরের যদি আমার কালো জামাগুলো পছন্দ হয়ে যায়। হ্যাঁ, অপছন্দ হওয়ার মতো তো কিছু নেই। রাতের অন্ধকারে গা ঢাকা দেওয়ার জন্য ওদের ওই কালো জামাগুলো বেশ কাজে আসবে বলেই মনে হয়। মানে যদি বাড়িতে চোর আসে আর কি, তাহলেই। চোর যদি জানতে পারে তোমাদের বাড়িতে মূর্তিমান অন্ধকার ঘুরঘুর করছে তাহলে হয়তো আসবে না। এই বলে গার্গী এবং অম্লান দুজনেই হাসাহাসি করতে থাকে। দেখতে দেখতে দিন গড়িয়ে রাত চলে আসে। গার্গীর একা ঘুমাতে ভয় করে বলে সে আজকাল তার শাশুড়ি মায়ের সঙ্গেই ঘুমায়। তারা একদিন ঘুমাচ্ছে, এমন সময় বাইরে থেকে বেশ কিছু অদ্ভুত আওয়াজ তাদের কানে আসে। তাদের আর বুঝতে বাকি থাকে না যে তাদের বাড়িতে চোর ঢুকেছে। অম্লানের বলা মূর্তিমান অন্ধকারের কথা মনে পড়তেই গার্গী তার নিজের সমস্ত কালো জামা ঘরের এক কোণে রেখে সেই জামাগুলোর পিছনে তার শাশুড়ি মাকে নিয়ে লুকিয়ে পড়ে। চোরেরা বাড়িতে লাইট জ্বালাতে সাহস পায় না, আর প্রত্যেকটা ঘরে টর্চ মেরেও ওই এক গাদা কালো জামার পিছনে চিত্রদেবী বা গার্গী কাউকেই তারা দেখতে পায় না।
কি ব্যাপার বলতো? এই বাড়িতে তো শুনেছিলাম শুধু লোকটাই কাজের জন্য বাইরে গেছে, এখন তো এসে দেখছি কেউই নেই। দূর, সমস্ত কিছু মাটি হয়ে গেল। সোনা গহনা তো কোথাও পেলাম না, টাকা পয়সাও না। বাকি মহিলা দুটো বাড়িতে থাকলে অন্তত ওদেরকে ভয় দেখিয়ে কিছু আদায় করতে পারতাম। মহিলা দুটো কোথাও লুকিয়ে নেই তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এতক্ষণ ধরে ঘরে টর্চ মারছি, ওই দুজন ঘরে থাকলে কি চোখে পড়তো না? খাটের তলাতেও তো টর্চ মেরে দেখলাম, কেউ নেই। শুধুমাত্র খাবার টেবিলে একটা মিক্সার আর টোস্টার আছে, ওগুলো নিয়েই চল। এই বলে তারা সেই ঘর থেকে বেরিয়ে চলে আসে। তারা একেবারে বাড়ির বাইরে বেরিয়ে গেলে কালো জামা কাপড়ের পেছন থেকে গার্গী এবং চিত্রদেবী বেরিয়ে আসে। সেদিন আর চিত্রদেবী গার্গীকে কালো জামার জন্য বকাবকি করে না, বরং তাকে বাহবা দেয় এইভাবে তাদের দুজনকে তার কালো জামা দিয়ে রক্ষা করার জন্য। গার্গী এবং চিত্রদেবী পরের দিনই তাদের পাড়ার সবাইকে চোরের আসল পরিচয় বলে দেয়। চোর ধরা পড়ে যায় এবং পাড়াতেও শান্তি ফিরে আসে। চিত্রদেবীর কাছে গার্গীর বুদ্ধির কথা শুনে চোর থেকে শুরু করে তাদের সকল পাড়া প্রতিবেশী সকলে মুগ্ধ হয়। এখন আর কেউ গার্গীকে কালো জামা পরতে বারণ করে না। গার্গী যখন তখন তার ইচ্ছা মতো কালো জামা কাপড় পরে